প্রিয় শিক্ষার্থী বন্ধু, এক কোশ্চেনের সব সমস্যার সমাধান আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি তুলে ধরবো। তো ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানতে হলে আমার প্রাথমিক যে ধারণাটা, ট্যাগ কোশ্চেন ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেন অর্থ প্রশ্ন। সুতরাং কোনো সেন্টেন্সের শেষে সংক্ষেপে প্রশ্ন জুড়ে দেওয়াকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। ট্যাগ কোশ্চেন মূলত দুইটা স্ট্রাকচারের উপর নির্ভরশীল। কোশ্চেনের অংশটা মাত্র দুইটা নিয়ম। সেই নিয়ম দুইটা হচ্ছে স্ট্রাকচার 1, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। প্রথম নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, প্রশ্ন চিহ্ন বসবে। স্ট্রাকচার 2, অক্সিলারি ভার্ব প্লাস NT প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এখানে এন এই যে কমা টি, এটা হচ্ছে কন্ট্রাক্টিভ ফর্ম অফ নট। আমরা জানি নট লিখতে গেলে আমরা কি লিখি? নট, NOT। এই নটের সংক্ষেপে লিখতে গেলে আমরা কি লিখি? N, T। এটাকে বলতে পারি N, T কে বলতে পারি কন্ট্রাক্টিভ ফর্ম, সংকুচিত রূপ। এই নটের সংকুচিত রূপ হচ্ছে N, T। সুতরাং এই দুইটা নিয়ম যদি মুখস্থ থাকে, আমার মনে হয় ট্যাগ কোশ্চেনে আর কোনো ঝামেলা হয় না। এখন মূল বিষয় হচ্ছে, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমার দুইটা বিষয় জানা লাগবে। সেন্টেন্সের দুইটা দিক বেশি বিবেচনা করা লাগবে। সেটা হচ্ছে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। পজিটিভ নেগেটিভ আমরা যদি জানতে পারি, আমি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আমার তার ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। আর মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, ট্যাগের অংশ অবশ্য পজিটিভ হবে। এখানে কিছু উদাহরণ আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। এখানে মূলের সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটাই বলো, এখানে স্টেটমেন্ট আছে হি ইজ এ স্টুডেন্ট। সেন্টেন্স এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স। এখানে দুইটা অংশ মনে রাখতে হবে। আমার যদি মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগের অংশ কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ করতে হবে কি করে? তাহলে ট্যাগের অংশ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব প্লাস NT প্লাস সাবজেক্ট। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমি অক্সিলারি ভার্ব ইজ লিখলাম আগে। তারপর কন্ট্রাক্টিভ ফর্ম অফ নট, নটের যে সংকুচিত রূপ আছে NT, আমি ওর পাশে লিখবো। তারপর সাবজেক্ট আছে হি, আমরা সাবজেক্টটা এখানে লিখলাম হি। আমার এটা কিন্তু হয়ে গেল। তাহলে আমার ফর পজিটিভ স্টেটমেন্ট বলছে সেন্টেন্সটা পজিটিভ হলে ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে। একইভাবে মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আবার ট্যাগের অংশ কিন্তু পজিটিভ হবে। কি হবে? এখানে নট আছে, ভার্ব আছে প্লাস নট আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগের অংশ এই নটটা লিখবো না। তার আমরা প্রথমে এক নিয়মে যাই। তাহলে 1 নম্বর নিয়মে কি আছে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজ লিখবো। আর আমরা নট, যেহেতু নট আছে, সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে, নটটা লিখবো না। সাবজেক্ট আছে কি? হি। আমাদের এটা কিন্তু সুন্দরভাবে আমরা হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ইজ হি। এখানে দুইটা বিষয় মনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, ট্যাগের অংশ অবশ্যই নেগেটিভ হবে। ট্যাগের অংশ নেগেটিভ করতে হবে, কিন্তু কিভাবে? সে গঠনটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস কন্ট্রাক্টিভ ফর্ম অফ নট প্লাস সাবজেক্ট প্লাস শেষ কিন্তু আমার প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় থাকলে আমার কিন্তু ট্যাগ কোশ্চেন সম্পর্কে যে বিভ্রান্তি, সেটা আর হবে না। দ্বিতীয় হচ্ছে হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। সেক্ষেত্রে আমরা জানি মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ট্যাগের অংশ পজিটিভ হবে। ট্যাগের অংশ পজিটিভ করতে গেলে কি করতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। আমার কিন্তু একই নিয়মে করছি, অক্সিলারি ভার্ব লিখছি প্লাস মূল সেন্টেন্সের আমরা সাবজেক্ট লিখেছি, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। পূর্ণ ভার্বের নেগেটিভ ফর্ম এবং কন্ট্রাক্টিভ ফর্ম লিখেছি, হয়তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা পিকুলিয়ার, অদ্ভুত ধরনের, আসলে নিয়মের মধ্যে না, নিয়মের বাইরে থেকে যেগুলো আসবে। আমার এখানে নেগেটিভ ফর্ম, আমরা অক্সিলারি ভার্ব প্লাস নট লিখলাম, এম নট। এখানে আমার কন্ট্রাক্টিভ ফর্ম যে সংকুচিত রূপ হবে, সেটা হচ্ছে আরএন্ট। আমার আছে এখানে এম নট। আমার কন্ট্রাক্টিভ ফর্ম অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যে আমরা সাহায্যকারী ভার্বটা ব্যবহার করব, এই এম নটের কন্ট্রাক্টিভ ফর্ম হবে আর নট। হ্যাঁ,
এখানে তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে am not আছে, amend হতে পারে, amend তো হতে পারতো, কেন হলো না? বিবর্তনের মধ্য দিয়ে কিছু কিছু বিষয় চলে আসে, আসলে যেটা গ্রহণযোগ্যতা বেশি আসে সেটা কিন্তু ধরা হয়, সেজন্য কিন্তু আমরা amend এখানে লেখা হয়নি। এই amend এর পরিবর্তে আমরা কিন্তু এখানে যে নিয়ম বিবর্তনের মধ্য দিয়ে যেটা আসছে সেই আরএনটা আমরা কিন্তু লিখেছি। দ্বিতীয়টা আছে ইজ নট, আমরা তো এটা ইজেন্ট খুব সহজভাবে বুঝতে পারি। তৃতীয় আর নট, আরএন্ট। ক্যান নটের ক্ষেত্রে আমরা প্রায় ভার্বের ক্ষেত্রে দেখি এখানে ইজ থাকলে ইজ অন দিস, ইজ নিয়েছি, আর নটের কন্ট্রাক্টিভ ফর্ম আমরা এনটি লিখছি, ইজের পরে কিন্তু এনটি লিখলে হয়ে গেল। কিন্তু এখানে একটু ভিন্ন আছে, ভিন্ন বিষয়টা হচ্ছে ক্যান নট, আমরা কিন্তু এটা হতে পারতো ক্যান CAN আবার নট NOT, এটা কিন্তু হতে পারতো, কিন্তু না, প্রচলিত নিয়মে কিন্তু এটা নাই। CANN, T এটা কিন্তু হবে না। সুতরাং কি হবে? ক্যান নট, এই ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হবে ক্যান্ট। এই ক্যান বা ক্যান্ট যেটাই বলো, ক্যান্ট হবে। শ্যাল নট, এটা কিন্তু পিকুলিয়ার, কিন্তু অদ্ভুত ধরনের, অর্থাৎ নিয়মের মধ্যে না, নিয়মের একটু ব্যতিক্রম। এই শ্যাল নট আছে, এখানে শ্যালেন্ট হতে পারতো LLNT শ্যালেন্ট, কিন্তু এখানে শ্যালেন্ট কিন্তু হবে না, শ্যালেন্টের পরিবর্তে তোমার কি হবে? শ্যান্ট। এখানে কোনো প্রশ্ন করলে কয় স্যার শ্যান্ট কেন হলো? এটা হচ্ছে বিবর্তনের মধ্য দিয়ে যেটা আসছে, যেটা গ্রহণযোগ্যতা বেশি, সেজন্য কিন্তু এখানে শ্যান্ট হবে। একইভাবে উইল নট কিন্তু ওয়ন্ট আসছে, সব বিবর্তনের মধ্য দিয়ে যেটা বেশি প্রচলন সেই কিন্তু আমরা পেয়েছি। আরো অনেকগুলো ভার্বের কন্ট্রাক্টিভ ফর্ম আছে, সেগুলো হয়তো আমি তোমরা নিজেরাই জানো, সেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো ভুল করার যেগুলো তোমাদের প্রায় ভুল হয়ে যায়, সেগুলো কিন্তু আমি বোর্ডে দেখিয়েছি। আবার একটু দেখাই, যদি তোমার am not হয়, অক্সিলারি ভার্ব প্লাস নট, এখানে am not এর পরিবর্তে আমরা ট্যাগের অংশে যে কন্ট্রাক্টিভ ফর্ম আমরা লিখবো, ভার্বের যে কন্ট্রাক্টিভ ফর্ম সেটা লিখবো, সেটা হচ্ছে আরএন্ট। am not এর পরিবর্তে আরএন্ট লিখবো। ইজ নট এর পরিবর্তে আমরা ইজেন্ট লিখবো। আর নট এর পরিবর্তে আরএন্ট লিখবো। ক্যান নট এর পরিবর্তে ক্যান্ট লিখবো। শ্যাল নট এর পরিবর্তে আমরা শ্যান্ট লিখবো। আর উইল নট এর পরিবর্তে কিন্তু আমরা ওন্ট লিখবো। এইগুলো জানা থাকলে আমার মনে হয় ট্যাগ কোশ্চেন তোমাদের কাছে খুব আরো সহজ মনে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকে হয়তো দ্বিধান্বিত হয়, স্যার এটা হবে কি না। এখানে কিন্তু সহজ, সরাসরি আমরা এই হ্যাভ আর হ্যাজ রয়েছে, হ্যাভ হ্যাজটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ব্রিটিশ নিয়ম, যখন আমরা হ্যাভ হ্যাজটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন সেটা ব্রিটিশ নিয়মে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে হ্যাভ, আমরা হ্যাভ এখানে হ্যাভেন্ট লিখতে পারি, হ্যাভেন্ট আই। ওকে, ক্লিয়ার। আমার অক্সিলারি ভার্ব হবে এখানে, যেহেতু আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন অংশ অবশ্যই নেগেটিভ হবে, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্বটা নিব এখানে। এই যে মেইন ভার্ব, এখানে কিন্তু হ্যাভটা মেইন ভার্বে আসছে। আমরা ব্রিটিশ যে নিয়ম আছে, ব্রিটিশ নিয়মে কিন্তু আমরা হ্যাভটা নিতে পারি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। তার মানে হ্যাভ লিখলাম, একটা নট আসবে, যেহেতু জানি আমরা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগের অংশ নট আসে, সেই নটের কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে এনটি, আর সাবজেক্ট আমরা লিখলাম। একইভাবে আছে শি হ্যাজ এ কার, আমরা এখানে সাহায্যকারী ভার্ব আছে হ্যাজেন্ট শি লিখব। কিন্তু আমেরিকানে কিন্তু আমেরিকান যে বিষয়টা আছে সেগুলো কিন্তু ভিন্ন, সেই বিষয়টা আরো আমি তোমাদের দেখাচ্ছি। নিচের যে দুইটা উদাহরণ আই হ্যাভ এ কার, এখানে যদি আমি আমেরিকান স্টাইলে ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে কিন্তু আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমাদের সাহায্যকারী ভার্ব আসছে ডু আর ডাজ। তাহলে হ্যাভ আছে, আমরা এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে নিব ডু। ওকে, ডু, যেহেতু সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে, আমার নট টানতে হবে, নটে এন কমা টি আনলাম, তারপরে কি সাবজেক্ট আছে, তাহলে ডোন্ট চাই হয়ে যাবে। একইভাবে আমার সেন্টেন্সে এখানে কি আছে, নিচের সেন্টেন্সটা আছে আই ডোন্ট হ্যাভ এ কার। আই ডোন্ট হ্যাভ এ কার, সেক্ষেত্রে আমরা জানি নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেন কিন্তু পজিটিভ হবে। আমরা এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব পেয়ে গেছি, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডু লিখবো, ডু আই। তাহলে হ্যাভ হ্যাজ যুক্ত আমার যে এই যে নিয়মটা, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা নিয়মে ট্যাগ কোশ্চেন করতে পারি। একই সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজটাকে ব্যবহার করে সরাসরি আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। দ্বিতীয়ত হ্যাভ হ্যাজ যুক্ত এই যে সেন্টেন্স থাকবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ওটাকে আবার প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা ডু অথবা ডাজ দিয়ে করতে পারি। আমরা ডাজ কখন করবো, আমরা শি হ্যাজ এ কার, এটা যদি আমরা আমেরিকান স্টাইল লিখলি, তাহলে আমেরিকান স্টাইল লিখলে তখন কিন্তু হবে ডাজেন্ট, DOES, অ্যান্ড ডাজেন্ট শি কিন্তু এখানে হবে। আমরা যদি আমেরিকান স্টাইলে লিখতে যাই এটা এইটুকু অংশ, তাহলে ডাজেন্ট শি হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ জানা দরকার।
এটা আসলে এই ক্ষেত্রে দেখা যায় কি সহজ নিয়ম হলে কিন্তু সহজটা উত্তর করা খুব কঠিন হয়ে যায়। পরবর্তী নিয়মগুলো আস্তে আস্তে তোমাদের আমি দেখাচ্ছি। সামথিং এনিথিং নাথিং যুক্ত সেন্টেন্স, যদি সেন্টেন্সের শুরুতেই সামথিং এনিথিং নাথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা ইটটা ব্যবহার করব। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সামথিং এনিথিং নাথিং থাকে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সামথিং এনিথিং নাথিং থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে গেলে সামথিং সাবজেক্টের পরিবর্তে আমরা ইট লিখবো, এনিথিং নাথিং সাবজেক্টের পরিবর্তে আমরা কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ধরে নেবো ইট। এখানে কিছু উদাহরণ তোমাদের আরো স্পষ্ট করবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এখানে আমরা সাবজেক্ট যেহেতু সামথিং রয়েছে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিয়েছি ইট, আর যেহেতু ভার্ব আছে এখানে আমার, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ইজেন্ট লিখছি, ইজেন্ট ইট। তাহলে আমার এখানে হয়ে গেল সামথিং এর পরিবর্তে যেহেতু সাবজেক্ট আমরা ইট লিখলাম। একইভাবে এনিথিং ইজ পসিবল, সবকিছুই সম্ভব। এখানে এনিথিং ইজ পসিবল, এনিথিং যেহেতু সাবজেক্ট রয়েছে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কিন্তু আমরা ইট নিয়েছি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইজ থেকে আমরা ইজেন্ট লিখছি। নাথিং, আমরা জানি নাথিংটা নেগেটিভ শব্দ, নাথিং ইজ ইম্পসিবল। নাথিং যেহেতু সাবজেক্ট আছে, নাথিং সাবজেক্ট হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট নিয়েছি, এবং ইজ আছে, ইজটা যেহেতু নাথিংটা নট প্রকাশ করছে সেজন্য কিন্তু আমরা ইজ ইট লিখছি। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের পরপর আমি তুলে ধরার চেষ্টা করছি। কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস দ্যাট, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস দ্যাট হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস এর প্লুরাল ফর্ম দিস, দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ হয়, সেক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। এখানে কিছু উদাহরণ দিয়েছি কি বোঝার সুবিধার্থে। এখানে উদাহরণ, দিস ইজ এ পেন, আমরা জানি যদি দিস থাকে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে ইট লিখবো। এখানে ভার্ব আছে ইজ, আমরা এখানে কিন্তু ইজেন্ট ইট কিন্তু লিখলাম, ট্যাগ কোশ্চেন লিখলাম ইজেন্ট ইট, কেননা আমরা দিসের পরিবর্তে ইট লিখলাম। এবং সাবজেক্ট আছে যেহেতু এখানে নট নাই সেহেতু আমরা কিন্তু ইজেন্ট লিখলাম। দিস এর প্লুরাল ফর্ম দিস, এই দিস প্লুরাল ফর্ম হওয়াতে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দিয়ে লিখবো। আর ভার্ব আছে এখানে কিনা আর থেকে আরেন্ট হবে, আরেন্ট কিন্তু হলো দ্যাট, আমরা জানি সিঙ্গুলার ফর্ম, এই দ্যাট সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে যেটা হবে সেটা হচ্ছে ইট। দ্যাট, আমরা দ্যাট পেয়েছি কিন্তু দিসের ক্ষেত্রে, এবং দ্যাটের ক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা ইট পেয়েছি। ইজ আছে, ইজ থেকে কি হলো ইজেন্ট। ট্যাগ কোশ্চেন হবে দ্যাট ইজ বোর্ড, আমরা দ্যাট সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে নিয়েছি ইট। আর ভার্ব থেকে আমরা ভার্ব ইজেন্ট লিখলাম। এখন এটা হচ্ছে পুরো দিস থেকে দিস, আর দ্যাট থেকে দোজ, এই যেহেতু দুইটা প্লুরাল ফর্ম সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। আর ভার্ব আছে কি আর থেকে আরেন্ট দে। সুতরাং আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস থাকে, দ্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে নেব ইট। দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ। এই দিস এবং দোজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। কিছু কিছু বিষয় আছে সেটা সেন্টেন্স দেখে বুঝে নিতে হয়। এখানে একটা উদাহরণ, শি ইজ গোয়িং টু স্কুল, এখানে কিন্তু আমার অ্যাপোস্ট্রফি এস আছে, আবার একইভাবে শি ইজ ডান দ্য ওয়ার্ক, আমার এখানেও কিন্তু দুইটা অ্যাপোস্ট্রফি এস আছে। সেক্ষেত্রে কিন্তু দুইটা যদি সাহায্যকারী ভার্ব বিবেচনা করে দুই রকম কিন্তু সাহায্যকারী ভার্ব। আমার যেহেতু অ্যাপোস্ট্রফি এস শি ইজ গোয়িং টু স্কুল, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার হয়, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দ্বারা ইজ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে শি লিখলাম, তাহলে ইজেন্ট শি হবে, ইজেন্ট শি। একইভাবে আছে শি ইজ ডান দ্য ওয়ার্ক, এখানেও কি ইজেন্ট শি হবে? ইজেন্ট শি হবে না, এখানে কিন্তু ইজেন্ট শি হবে না, কেননা এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বাক্যাংশ, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কিন্তু হ্যাজ বোঝাচ্ছে, সেহেতু আমরা ট্যাগের অংশে আমরা হ্যাজেন্ট লিখবো, হ্যাজেন্ট শি। একইভাবে এই ডি দ্বারা অ্যাপোস্ট্রফির পরে যদি ডি থাকে,
এই ডি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি, আমরা উডও বলতে পারি, এবার হ্যাডও বলতে পারি। কখন উড হবে এবং কখন হ্যাড হবে এটা কিন্তু সেন্টেন্সের গঠনের উপর নির্ভরশীল। সেন্টেন্সের গঠন বা টেন্স সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। এখানে আছে কি দ্যাট দ্যাট ডু দ্য ওয়ার্ক, এটা দ্বারা কিন্তু আমার এই অ্যাপস্ট্রফি ডি দ্বারা কিন্তু আমরা উড বুঝাচ্ছি, যেহেতু জানি আমরা যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে হচ্ছে দেউড 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 ডু দ্য ওয়ার্ক, দ্যাট ডু দ্য ওয়ার্ক। এখানে আছে উডেন্ট লিখবো, WULDN কমাটি উডেন্ট, সাবজেক্ট আছে আমার দে, আমরা লিখবো। কেন লিখবো এখানে আমরা উড কেন ভাববো, আমরা জানি মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে কিন্তু মডেল অক্সিলারি হিসেবে অ্যাপোস্ট্রফি ডিটা মডেল অক্সিলারি হিসেবে উড লিখতে হবে। যদি উড না লিখে হ্যাড লেখো সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমরা যদি হ্যাড যদি ব্যবহার হতো এখানে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল হতো, যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমরা অ্যাপোস্ট্রফি ডিটাকে আমরা কি নিব, উড নেব। উড হিসেবে তাহলে উডেন্ট দেওয়া হলো। একইভাবে আছে দ্যাট দ্যাট ডান দ্য ওয়ার্ক, দ্যাট দ্যাট ডান দ্য ওয়ার্ক। এখানে কি অ্যাপোস্ট্রফি ডি, এই অ্যাপোস্ট্রফি ডি এর কারণে কিন্তু আমরা এখানে দেখো এখানে তোমাদের আছে ডান, তাহলে এখানে যদি আমরা উডটা নিই, উডটা ধরি, তাহলে কিন্তু উডের পরে কিন্তু অবশ্য তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা ছিল, তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাপোস্ট্রফি ডিটাকে হ্যাড ধরতে হবে। হ্যাড, এইসে ডি হ্যাড থেকে হলো হ্যাডেন্ট দে। তো অ্যাপোস্ট্রফি এস এবং অ্যাপোস্ট্রফি ডি এর ক্ষেত্রে কিছু কিছু বিষয় জানতে হবে। যদি টেন্সটা তোমার ভালো জানা থাকে, টেন্সের গঠনটা ভালো জানা থাকে, তাহলে কিন্তু এই ধরনের উদাহরণ তোমার সামনে আসলে তুমি কিন্তু খুব সহজে যেটা সমাধান করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অল অফ আস হয়, সাম অফ আস, এনি ওয়ান অফ আস, মোস্ট অফ আস হয়, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা উই ব্যবহার করব। আবার বলছি, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস হয়, সাম অফ আস হয়, এনি ওয়ান অফ আস হয়, মোস্ট অফ আস, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব উই। আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। এখানে অল অফ আস, আস আস অবজেক্ট ফর্ম, এই অবজেক্টের ফর্ম আমরা সাবজেক্ট করব। অল অফ আস যেহেতু সাবজেক্টের অংশে আছে, সেহেতু আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে আমরা উই নিয়েছি। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে উই নিয়েছি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি সাহায্যকারী ভার্ব আসবে ডিড, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে সেহেতু এখানে ডিডেন্ট, ডি এন্ড টি, ডিডেন্ট উই। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অল অফ আস থাকে, সাম অফ আস, এনি ওয়ান অফ আস, মোস্ট অফ আস থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা উই ব্যবহার করব। একটা উদাহরণ, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে অল অফ আস হওয়ার কারণে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই নিয়েছি। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিয়েছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এনটি কন্ট্রাক্টিভ ফর্ম অফ নট নিয়েছি, সুতরাং এখানে ট্যাগ কোশ্চেন ডিডেন্ট উই। একইভাবে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা ইউ নিব, ইউ হবে। এখন এখানে আছে একটা উদাহরণ দেখি, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, সাম অফ ইউ সাবজেক্ট হওয়ার কারণে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইউ নিয়েছি। যেহেতু ক্যান আছে, ক্যান থেকে ক্যান্ট হবে, ক্যান্ট ইউ বলছে ওয়াজ, সাম অফ ইউ সাবজেক্ট হিসেবে বসার কারণে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে নিয়েছি ইউ। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা সাহায্যকারী ভার্ব আছে ক্যান, ক্যান থেকে ক্যান্ট, ক্যান্ট ইউ ট্যাগ কোশ্চেনের অংশে। অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম। 7 নম্বরে যে নিয়মটা আছে, 7 নম্বর নিয়মে যদি কি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ দেম থাকে, সাম অফ দেম থাকে, এভরি ওয়ান অফ দেম থাকে, মোস্ট অফ দেম থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে লিখবো। দে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে লিখবো। দে হওয়ার কারণে এখানে আমরা যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে আর থেকে, এখানে হবে আরেন্ট, আরেন্ট দে। পরবর্তী নিয়মটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে নিয়মটা রয়েছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেভার, সেলডম, হার্ডলি, ফিউ, লিটল থাকে, আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ভার্ব নেভার, সেলডম, হার্ডলি, ফিউ, লিটল থাকে,
সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের অংশ অবশ্যই নেগেটিভ কোনো কিছু লিখবো না। এখানে আছে হার্ডলি, আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আছে কি শি, আমি শি লিখবো যেহেতু প্রোনাউন ব্যবহার করতে হয় শি। এখন হার্ডলি যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাহলে কিন্তু আমি এখানে শুধু ডাজ লিখবো, ডিএস ডাজ। ডাজেন্ট কেন লিখবো না? ডাজেন্ট কেন লিখবো না? হার্ডলি দ্বারা কিন্তু নট অর্থ প্রকাশ করছে, সেহেতু নট, এই নট থাকার কারণে কিন্তু আমি ডাজেন্ট লিখবো না, আমি শুধু ডাজ শি লিখবো। একইভাবে দে ক্যান নেভার ডু দ্য ওয়ার্ক, তারা কখনোই কাজটি করতে পারে না। দে ক্যান নেভার, এই নেভার শব্দটা নেগেটিভ শব্দ, যেহেতু আমরা প্রোনাউন হিসেবে এখানে দে ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ক্যান দে, ক্যান দে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, যদি এ ফিউ, এ ফিউ, এ লিটল, LITTLE, এলি, যদি এ ফিউ এ লিটল হয় তাহলে কিন্তু সে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করবে না। there is a little water, there is a little water in the glass, এখানে ট্যাগ কোশ্চেন দেয়ার ইজ এ লিটল ওয়াটার, এখানে কিন্তু লিটল শব্দ থাকা সত্ত্বেও কিন্তু এ লিটল পরিমাণ বোঝানো হয়েছে। পরিমাণ বোঝানোর কারণে কিন্তু আমরা এখানে কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করবে না, যেহেতু সাবজেক্ট আছে দেয়ার, আমরা দেয়ারটা ব্যবহার করব, ইজ থেকে ইজেন্ট দেয়ার। যদি এই এফ ইউ থাকে, এফ ইউ দ্বারা কিন্তু পরিমাণ বোঝাবে, একইভাবে এফ ইউ লিটল দ্বারাও কিন্তু পরিমাণ বোঝাবে। যদি এফ ইউ লিটল যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কিন্তু সে সেন্টেন্সটা এফ ইউ লিটল দ্বারা পরিমাণ বোঝাবে, আর পরিমাণ বোঝানোর অর্থ কিন্তু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে না। সুতরাং আমি আবার বলছি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি নেভার, সেলডম, হার্ডলি, ফিউ, লিটল থাকে তাহলে সেই সেন্টেন্সের অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এই ওয়ার্ডগুলো থাকার কারণে সেই ওয়ার্ডগুলোই কিন্তু নট অর্থ প্রকাশ করতে, না অর্থ প্রকাশ করে। এখানে একটা উদাহরণ, শি হার্ডলি কামস হিয়ার, এই হার্ডলি শি নট, শি ডাজ নট কামস হিয়ার প্রকাশ করছে, হার্ডলিটা নট প্রকাশ করছে, সেহেতু আমরা কামস, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ আসছে, আমরা ডাজ নট কেন লিখলাম না? হার্ডলি নট অর্থ প্রকাশ করছে, সেজন্য কিন্তু আমরা ডাজেন্ট লিখলাম না, শুধু কি দিলাম? সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট শি আছে, ডাজ শি। একইভাবে শি ক্যান নেভার ডু দ্য ওয়ার্ক, আমরা জানি নেভার শব্দটা নেগেটিভ শব্দ, সুতরাং এখানে সাবজেক্ট আছে কি দে, দে শব্দটা আমরা নিয়েছি, ক্যান দে হলো। আর এফ ইউ এ লিটল যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এফ ইউ এ লিটল দ্বারা কখনো নেগেটিভ অর্থ প্রকাশ করে না, সে শব্দটা অবশ্যই কিন্তু একটা পরিমাণ প্রকাশ করে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিন্তু একটু নিয়মটা একটু আলাদা। আমার ইম্পারেটিভ সেন্টেন্সের আমি এখানে চারটে গঠন তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি, চারটে গঠন। প্রথম হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, সরাসরি যদি ভার্ব থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন হতে পারে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্কের ক্ষেত্রে তোমরা যে কোনো একটা লিখতে পারো, ডু দ্য ওয়ার্ক যদি থাকে এখানে উইল ইউ লিখতে পারো, অথবা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ওয়ন্ট ইউ কিন্তু লিখতে পারো। তাহলে ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হয়, কোনো সেন্টেন্স যদি ভার্ব প্লাস তোমার ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ট্যাগ কোশ্চেনের অংশ হিসেবে তোমরা লিখতে পারো উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে ডোন্ট, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্যাগের অংশ হবে উইল ইউ। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ থাকলে তো কোনো বিষয় না। এখন আরেকটা নিয়ম আছে যে লেট যুক্ত সেন্টেন্স দুই ধরনের, লেট আস থাকে আর লেট প্লাস আদার অবজেক্ট। এখানে হচ্ছে লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি। এই লেটের পর যদি এই অবজেক্ট গুলো থাকে সরাসরি একদম মুখস্থ উইল ইউ লিখবা, ট্যাগ কোশ্চেনের অংশ উইল ইউ লিখতে হবে। শেষে যেটা আছে সেটা লেটস এবং লেট আস থাকে, যদি লেটস এবং লেট আস থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাগের অংশ লিখতে হবে শ্যাল উই। একদম এই বিষয়গুলো ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়গুলো আছে খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখাটাই দরকার। ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন আছে, প্রথম হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, যদি ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সেক্ষেত্রে কিন্তু আমার ট্যাগ কোশ্চেনের অ্যান্সার দুই রকম হতে পারে উইল ইউ নতুবা ওয়ন্ট ইউ। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা, এখানে সেক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা ডোন্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ট্যাগ কোশ্চেনের অংশ আসবে উইল ইউ। আবার যদি লেট প্লাস হিম, হার, দেম, মি,
এই লেটের পরে যদি এই অবজেক্টগুলো থাকে, এই অবজেক্টগুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ লিখতে পারি ট্যাগের অংশে। পরে যে নিয়ম আছে লেট যুক্ত সেন্টেন্সের পরের যে নিয়মটা লেটস, আমরা জানি অ্যাপোস্ট্রফি এস দ্বারা আজ বোঝায়, এই অ্যাপোস্ট্রফি এস এর আই, এই আসার সাবজেক্ট হচ্ছে উই, আমরা ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কিন্তু সেহেতু আমরা উই ব্যবহার করেছি। লেটস এবং লেটেস্ট থাকে তাহলে কিন্তু আমরা এখানে একদম সহজে আমরা লিখতে পারি যে লেটস লেটস এবং লেটেস্ট থাকলে আমরা ট্যাগের অংশে শ্যাল উই। আমি আবারও বলছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম গঠন থাকে, ভার্ব প্লাস অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগের অংশে উইল ইউ লিখবো অথবা ওয়ান্ট ইউ লিখবো। আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ লিখবো ট্যাগের অংশে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, লেট প্লাস হিম, হার, দেম, মি, লেটের পরে যদি অন্য কোনো নামও থাকতে পারে, এখানে রাসেল থাকতে পারে, রাসেল যদি নামও থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ লিখবো। আর যে লাস্টে যে নিয়ম আছে লেটস প্লাস লেটার যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আমরা শ্যাল উই লিখবো। এটা আসলে একটা মুখস্থ করার বিষয়, জানার বিষয়, জানা থাকলে তো, যাদের জানা আছে তারা তো খুব সহজে এর উত্তরটা দিতে পারবে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশি নিয়ম নেই, তারপরেও কিছু জানা দরকার। আমরা জানি অপারেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে কিন্তু মে থাকে, মে 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 গড ব্লেস ইউ। এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা মেটা পাচ্ছি, মে থেকে আমরা কি লিখব মেন্ট, এম এ ওয়াই এন টি মেন্ট। আমরা গড আছে, গডের আমরা প্রোনাউন হিসেবে ক্যাপিটাল হি নিব, কিন্তু হি। আমরা যদি কোনো সেন্টেন্সে গড থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আমরা গডের পরিবর্তে আমরা যেটা লিখবো, প্রোনাউনটা লিখবো, সে প্রোনাউনের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। আমরা যেহেতু এখানে গড আছে আমরা কিন্তু মেন্ট হি লিখলাম, হি এসটা ক্যাপিটাল। এক্ষেত্রে অ্যাবি আছে, মে আছে, মেইন্ট ওবিয়া মেইন্ট এম এ ওয়াই এনটি মেইন্ট ইউ ইউ। আমরা এখানে আছে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে ব্যবহার করি, মে সেন্টেন্সের শুরুতে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে যদি মে ব্যবহার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা অপারেটিভ সেন্টেন্স হয়। আমরা জানি অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, এই আমরা মে দ্বারা কিন্তু আমরা ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করি, সেক্ষেত্রে কিন্তু মেটা আমরা ব্যবহার করি। এই মে যেহেতু আমরা মে পেয়েছি, মে থেকে আমরা মেন্ট হলো মেন্ট ইউ। একইভাবে মে ওয়াল ইউর ড্রিমস, তোমার সকল স্বপ্ন সত্য হোক। তাহলে আমরা মে থেকে এখানে নেব মেইন্ট দে। এখানে দে কেন লিখলাম? ইয়োর ড্রিমস নট ইউ, ইয়োর ড্রিমস তোমার স্বপ্নগুলো। আমরা জানি যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই প্লুরাল সাবজেক্টের জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করি। আর যদি নিড থাকে সেন্টেন্সের মধ্যে, যদি নিড থাকে, নিড কখনো কখনো